এই মুহূর্তে ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি পর্দায় আপনাদের সাথে আমি রয়েছি এই চ্যানেলের হোস্ট গুঞ্জন, সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমের সামনে। আর 7:15 কিন্তু আপনার জেটির গেট মানে আউটার ঘাটের যে মেইন গেট সেটা বন্ধ করে দেবে, এরকমটাই লেখা রয়েছে রুল বুকে। এবার ওপেন ডেকেও কিন্তু একটা মজা রয়েছে, সেটা হচ্ছে ওপেন এয়ারের মজা। আর কিছুটা এরিয়া এইরকম আপনি কাভার্ড সিস্টেমে পাচ্ছেন। আর এই শিপে করে যাওয়ার মজা, 5 ঘন্টা ধরে এই শিপটা আমাদেরকে নিয়ে জার্নি করবে, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আর সকালবেলা আজকে কলকাতার এই মুহূর্তে এখন টেম্পারেচার রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। সোজা এই দিকটা স্ট্যান্ড রোড, আর তার পাশেই হচ্ছে বাবুঘাটের বাস স্ট্যান্ড। এখানে আপনি দেখতে পারবেন এখানে ইডেন গার্ডেন রেল স্টেশন। আর তারপর এই পাশে হচ্ছে সামনে গঙ্গা রয়েছে, মানে আমাদের এখানে হুগলি নদী বা ভাগীরথী আরতির যে ডালাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। সামনে এই জায়গাটা হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির রয়েছে, এখানে দেখুন আরতি বন্দনা লেখা রয়েছে। আর এইটা হচ্ছে বাজে কদমতলা ঘাট। আমাদের যেতে হবে হচ্ছে ওইদিকে আর 100 থেকে 120 মিটার মতো। আউটরাম ঘাট ল্যান্ডিং স্টেজ 1911। আর এই জেটি ধরেই আপনি সরাসরি চলে আসবেন মেইন ফেরির ঘাটে। 7টায় হচ্ছে বোর্ডিং টাইম, 7টায় আপনাকে এই আউটরাম ঘাটে আসতে হবে। নিউ ফ্রন্টিয়ার নাম্বার 3 কলকাতা, NF3 এটাকে সংক্ষেপে বলা হয়। ঢোকার সময় আপনি এরকম রড ধরে ঢুকতে পারবেন, যারা বয়স্ক মানুষ বা বাচ্চা রয়েছে তাদের জন্য এটা খুব হেল্পফুল। আর এরকম 3টে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে এদিকে আপনার হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি, এদিকে আপনার রয়েছে ইকোনমি। আর এই সিঁড়িটা দিয়ে আপনি আপার ডেকে যেতে পারবেন। আপার ডেকে যাওয়ার দরজা রয়েছে এখানে। এবার এখান থেকে আপনি এই রকম সিঁড়ি দিয়ে এরকম উপর দিকে আপনি উঠবেন। এখানে 4-5টার মতো স্টেপ রয়েছে, আর ওঠার জন্য এরকম রডও রয়েছে। আমার সিট আজকে আমি বুক করেছি এই আপার ডেকে। এই যে আমি ব্যাগ রেখেছি, এখানে 156 হচ্ছে আমার সিট। এই জায়গাটায় চালকের বসার আসন রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, আর এদিকেও কিছু অপারেটিং সিস্টেম রয়েছে। নিচে এই জায়গাটায় সরু সিঁড়ি রয়েছে, এখান থেকে আমরা উপরে উঠে আসবো। আর এইখানে হচ্ছে সোফা সিস্টেম রয়েছে বসার টোটাল জায়গাটায়। আরও উইন্ডো দিয়ে আপনি এখানে ভিউটা নিতে পারবেন। এদিকে আপনার 3টে সিট, আর এইদিকে আর একটা সোফা লাগানো রয়েছে। এখানে 153, 54, 55, 56। আপার ডেকে যে ওপেন স্পেস, সেখানে এরকম চেয়ার লাগানোর সিস্টেম রয়েছে। আর সাইডে এইরকম সরু বেঞ্চিও রয়েছে। এখানেও দেখুন সিট নাম্বার রয়েছে 171, আবার এখানে 73। একটা গার্বেজের ডিব্বা রয়েছে, এদিকে বেসিন রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। এখানে জলটা খাওয়ার জন্য এখানে ওই ইউজ অ্যান্ড থ্রো কাপগুলো দেওয়া রয়েছে। এখন চলে এসেছি লোয়ার ডেকের ইকোনমি ক্লাসে। এখানে 59 থেকে আপনার এদিকে 149 পর্যন্ত সিট রয়েছে এই লোয়ার ডেক ইকোনমিতে। আর এরকম 3 জনের বসার সিট, সিটে কোনো সেপারেশন নেই, এইভাবে সিটগুলো রয়েছে। এদিকেও তাই। আর সাইডে এরকম লার্জ উইন্ডো রয়েছে, উপরের দিকে সব লাইফ জ্যাকেট রয়েছে, এখানে মিউজিক সিস্টেম রয়েছে, এখানে অ্যালার্ম সিস্টেম রয়েছে, উপর দিকটা এরকম কভার, ফল সিলিং করে এরকম লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে সবাই লাগেজ টাগেজ রেখেছে, এদিকে জলের সিস্টেম রয়েছে, এখানে চার্জিং ডক রয়েছে, এখানে আপনারা ফোন চার্জ করতে পারবেন। এখানে জলের খাওয়ার জন্য যে ইউজ অ্যান্ড থ্রো কাপ হয়, টিস্যু, সেগুলো রয়েছে। এদিকে আপনার গার্বেজের একটা ডিব্বা রয়েছে, মিউজিক সিস্টেম রয়েছে, এদিকেও কিছু আপনার চার্জিং ডক আপনি পেয়ে যাবেন। এখানে বাথরুম এইরকম রয়েছে সিস্টেম, কোনো রকম দুর্গন্ধ নেই। এদিকে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, লাইটের সিস্টেম রয়েছে, ওডোনিল রয়েছে, ছোট একটা জানলা রয়েছে ওখানে। আর এইদিকে আপনার ওয়েস্টার্ন কমোড সিস্টেম এবং হ্যান্ড শাওয়ার রয়েছে। এদিকে বালতিতে জলও রয়েছে, এটাও সেম সিস্টেম আপনার। এখানে বালতি জলের সিস্টেম রয়েছে, এখানে বেসিন, সাবান, ভেতরে লাইট, এদিকে রয়েছে আপনার ওডোনিল, এখানে একটা উইন্ডো রয়েছে, এপাশে আপনার ওয়েস্টার্ন কমোড সিস্টেম রয়েছে। আর এই জায়গাটা এরকম একটা ছোট স্টেপ করা রয়েছে এবং জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। সিটগুলো প্রিমিয়াম ক্যাটাগরিতে এখানে প্রথমে 3 জন, যেহেতু এখানে ডোর স্পেসটা রয়েছে। আর বাদবাকি এখানে 4 জন লেফট সাইডে, আর রাইট সাইডে 3 জন করে রয়েছে। এখানেও সেম লার্জ উইন্ডো রয়েছে। আর একইভাবে উপরে সিট নাম্বার, লাইফ জ্যাকেট দুদিকে কিন্তু সেম সিস্টেমে আপনার রয়েছে। 7টা থেকে 7:15 মধ্যে মানে নিশ্চিতভাবে আপনাকে আসতে হবে। 7:15 গেট বন্ধ এবং 7:30টায় এই জেটি থেকে এই ক্রুজ আমাদের ছাড়ার কথা। আমাদের ক্রুজ এখানে আউটরাম ঘাটের জেটি থেকে ছেড়ে দিল একদম ঘড়ির কাঁটার সঙ্গে টাইম মিলিয়ে। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে এটা চলতে শুরু করে দিয়েছে, আস্তে আস্তে করে জেটি থেকে ছাড়ছে। এবং ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক 7টা বেজে 30 মিনিট।
প্রণাম জানিয়ে ভারত মাতা কি জয় বলে এই ক্রুজে করে আমরা জার্নি শুরু করলাম বহমান গঙ্গার সাথে সাথে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। দেখুন নদীর গতিপথটা সম্পূর্ণ দেখাচ্ছে এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ লঙ্গিটিউড ল্যাটিটিউড সেগুলো পর্যন্ত নিচে শো করছে এবং নদীতে যে ফেরির পথটা কিভাবে যাচ্ছে, যেমন সামনে এখানে একটা মাপ পড়বে বদরপুরের কাছে, তো সেটাও কিন্তু একদম ক্লিয়ার দেখাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে রাজগঞ্জ, ওই পাটটা হচ্ছে রাজগঞ্জ রথতলা গঙ্গার ধার এবং এখানে টোটাল জায়গাটা যেহেতু ইউ টার্ন নেবে আমরা যাব হচ্ছে লেফটে এবং সেই কারণে আমাদের ক্রুজ কিন্তু এখানে একটু রাইট সাইড ঘেসে চলছে, কারণ তাকে ইউ টার্ন নেওয়ার জন্য পুরো এইভাবে কাটিয়ে ওই ব্যাংকের সাইড দিয়ে আবার আমাদের যেতে হবে। ঘড়ির সময় এখন 8টা বেজে 5 মিনিট আর আমাদের এখন এখানে টিফিন দিল, টিকিটের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি এই ফুডটা রয়েছে। ভিতরে দুটো লাচ্ছা পরোটা দিয়েছে আর আমি যেরকম বললাম এখানে পনির রয়েছে আর এটা হচ্ছে চানা মশলা দিয়েছে এবং এই যে লাচ্ছা পরোটা দিয়েছে এরকম প্যাকেজিং করা ছিল এবং একদম গরম কিন্তু রয়েছে। টিফিনের সাথে টিফিন খেতে খেতে আমাদের এরকম মিষ্টি দিয়ে গেল। জাহাজের সঙ্গে এই মুহূর্তে দেখা হয়েছে জাকার্তার একটি কন্টেনার শিপে। এখানে শিপের গায়ে লেখা আছে সিনার পেনিদা এবং নিচে লেখা জাকার্তা। ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাকার্তা। আমাদের ক্রুজের সঙ্গে একদম প্যারালাল ভাবে চলছে এই কার্গো সিনার পেনিদা। এটা 2018 তৈরি হয় এই শিপটা এবং বর্তমানে এটা ইন্দোনেশিয়ার শিপ, এটার মালিকানা ইন্দোনেশিয়ার শিপিং অথরিটি রয়েছে। একটা সময় এখান থেকে আন্দামানের যে জাহাজগুলো যেত সেটা এই কলকাতা টু পোর্ট ব্লেয়ারের এই পথ ধরেই যেত, তবে এখন সেই জাহাজ অনেকটাই অনিয়মিত হয়ে গেছে। আবার চেন্নাই টু কলকাতার যে রিভার ট্রাফিক রয়েছে সেটাও কিন্তু এই নদীপথ ধরেই চলাচল করে খিদিরপুর পর্যন্ত। যদি এই ক্রুজের যে অথরিটি রয়েছে তারা যদি কোনো কারণে তাদের কোনো ক্রুজের মেকানিক্যাল ফল্ট বা এইসব কোনো কারণে যদি ক্রুজকে ক্যান্সেল করে সেক্ষেত্রে আপনার 100% রিফান্ড আপনি পাবেন এবং এই রিফান্ডগুলো প্রসেস হয়ে আপনার পেতে ম্যাক্সিমাম 15 দিন টাইম লাগতে পারে। যদি অ্যাজ আ প্যাসেঞ্জার আমরা যদি টিকিট কোনো কারণে ক্যান্সেল করি সেক্ষেত্রে 72 ঘন্টার আগে মানে আপনার ডিপার্চার ডেট অ্যান্ড টাইমের 72 ঘন্টার আগে যদি আপনি ক্যান্সেল করেন তাহলে সেক্ষেত্রে আপনার 50% আপনার এরা কেটে নিয়ে বাকিটা আপনাকে রিফান্ড দেবে এবং রিফান্ডের সময় সবসময় খেয়াল রাখবেন জিএসটি কিন্তু রিফান্ড হয় না। প্রত্যেক প্যাসেঞ্জারের মাথা পিছু এখানে মোটামুটি 10 কেজি অবধি ম্যাক্সিমাম লাগেজ ক্যারি করার এখানে পারমিশন রয়েছে। ওয়েবসাইট কি রয়েছে, কিভাবে আপনারা টিকিট কাটবেন সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি আপনাদের জন্য ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর স্ক্রিনের তলায় ক্যাপশনেও যাচ্ছে, আপনারা নোট ডাউন করে নিতে পারেন। এখন পৌষ মাস চলছে আর পৌষ মাসের গঙ্গাসাগরের সবথেকে বড় ফেস্টিভ্যাল হচ্ছে মকর সংক্রান্তির স্নান। বহু পুণ্যার্থী রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে এসে সেখানে ভিড় করেন গঙ্গাসাগরে পুণ্য স্নান করার জন্য এবং এই কারণে এই উইন্টার সিজনে কিন্তু এই ক্রুজটা অ্যাভেলেবেল থাকে। ডায়মন্ড হারবার থেকে প্রত্যেক উইকেন্ডে এই ক্রুজ আপনি পাবেন এবং কলকাতা থেকে এটা উইকেন্ডেতেই যাতায়াত করে, তবে ফগ বেশি হলে সেক্ষেত্রে কখনো কখনো হয়তো ক্রুজ আপনার কলকাতা থেকে ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও থাকে। চা খেতে খেতে আমাদের ক্রুজ এগিয়ে চলেছে গঙ্গাসাগরের দিকে, যদিও রাস্তা এখনো অনেকটাই বাকি আছে আর এখন এই গরম গরম সবাইকে এই ছোট কাপগুলোতে করে চা দিয়ে গেল, তবে একটাই আফসোস চায়ের কাপটা একটু বড় হলে ভালো হতো। আর ঘড়ির সময় হচ্ছে এখন 9টা 15। দেখতে পাচ্ছেন এটা
এইখানে ডান দিকে ওই পারের জায়গাটার নাম হচ্ছে দিনখোলা। এইখানে আদি দামোদর এসে এই হুগলি নদীতে মিশেছে। তবে যেহেতু আমাদের এই ক্রুজটা এখন নদীর এক সাইডে রিভার ব্যাঙ্ক এসে চলছে, কেননা মাঝখানে এখানে প্রচুর ফিশিং নেট রয়েছে এবং এগুলো সমস্ত যেগুলো দেখছেন এগুলো সব ট্রলার এবং এখানে কিন্তু প্রচুর মাছও পাওয়া যায়। সকাল সকাল প্রচুর এখানে মাছ ধরা এই ট্রলার এখানে দেখতে পাওয়া যায় এবং সেই কারণে ওই পাশের ভিজিবিলিটি খুব একটা ক্লিয়ার নয়। আমরা এখন যাচ্ছি এদিকে দক্ষিণ অভিমুখে, আর ওপারে মানে পশ্চিম দিকের যে পার রয়েছে সেই পারে যে ল্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাদিয়ারা। উলুবেড়িয়া শ্যামপুর রোডের কথা আপনাদেরকে এর আগে বললাম ভিডিওতে, সেই রোড ধরে এসে এই গাদিয়ারাতে ওঠা যায়। আর এরপর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙুল বরাবর ঠিক এই জায়গাটা ল্যান্ডটা শেষ, এইখানে এসে রূপনারায়ণ নদী আমাদের এই হুগলি নদীর সঙ্গে মিশছে। রূপনারায়ণ নদী হলো সেই নদীটা যেটা কোলাঘাট যাওয়ার পথে পড়ে, বা রূপনারায়ণের তীরে দেউলটিতেই রয়েছে আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আর এই রূপনারায়ণের ওই পারে রয়েছে হচ্ছে ওখানে কেওখালী। কেওখালী হচ্ছে সেই জায়গা যেখানে রয়েছে মহিষাদল রাজবাড়ি। অনেকেই সেই রাজবাড়ি ভ্রমণে যান বা সেখানকার দুর্গাপুজো অনেকেই পুজোর টাইমে দেখতে যান। হচ্ছে এই পূর্ব তীরে সেই জায়গাটার নাম হচ্ছে নূরপুর। এখানে সামনে আমাদের বোটটা বা এই শিপটা গিয়ে বাঁ হাতে টার্ন করবে এবং টার্ন করে আমাদের হুগলি নদী বরাবরই চলবে। এই যে যাত্রীবাহী নৌকাটা আপনারা দেখছেন এই ফেরি সার্ভিসটা হচ্ছে এখানে নূরপুরের সঙ্গে গাদিয়ারার ফেরি সার্ভিস। এই বোটটা এখন গাদিয়ারা থেকে আসছে আর এই পাটটা আপনাদেরকে আগেই বললাম এটা হচ্ছে নূরপুরের ফেরিঘাট, হচ্ছে রায়চক ফেরিঘাট। আমরা এখন রায়চক রিভার সাইড ক্রস করছি আর এখানে দেখুন বাসও দাঁড়িয়ে আছে। রায়চক পর্যন্ত যে বাসগুলো আসে সেই বাসগুলো এখানে এন্ড হয়। এই যে ফেরিঘাটটার ফেরি এবারে রায়চকের সঙ্গে কুকড়াহাটি অব্দি কানেক্টেড। রায়চক কুকড়াহাটি ফেরি এবং কুকড়াহাটিটা আপনার পৌঁছে হচ্ছে নদীর ওই পারে। রায়চকের খুব পপুলার যে প্রপার্টি দা এফ ফোর্ট সেটা হচ্ছে এইটা। এটা এই দিক থেকে ছোট লাগলেও এটা ভিতরে কিন্তু প্রপার্টিটা অনেক বড় এবং একটা বিলাসবহুল প্রপার্টি। এখানে হোয়াইট কালারের যে প্রপার্টিটা ক্রস করছে এখন এটা হচ্ছে রায়চক দা গ্যাঞ্জেস প্রপার্টি। এই যে প্রপার্টিটা দেখছেন এটা হচ্ছে গঙ্গাকুটি। এটাও রায়চকের একটা খুব পপুলার প্রপার্টি এবং যথেষ্ট বিলাসবহুল এই প্রপার্টি বা এই রিসর্টটা গঙ্গাকুটি। খুব দুর্লভ দৃশ্য আমরা এখানে চালকের কেবিন থেকে আমরা দাঁড়িয়ে দেখছিলাম। আমরা যারা যারা ছিলাম এখানে প্যাসেঞ্জার, এখানে গাঙ্গেয় শুশুক মানে যেটাকে গ্যাঞ্জেটিক ডলফিন বলা হয়, সেখানে গাঙ্গেয় শুশুক পুরো এরকম ভাবে জলের মধ্যে যেভাবে ওরা ডুব লাগায় পুরো সেভাবে ডুব লাগাচ্ছিল বা ভল্ট দিচ্ছিল, কিন্তু বোট কাছাকাছি আসতেই ওরা আর বাইরে বেরোলো না এই বোটের আওয়াজে। এখানে আমাদের এই শিপের টিকিট ইন্সপেক্টর অফিসার যিনি আছেন ম্যাডাম, উনি টিকিটগুলো এইখানে যারা শিপে উঠবেন তাদের চেক করে নিয়েছেন এবং সেই সাথে উনি তাদের শিপে ওঠাটার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন। ম্যাডাম ডায়মন্ড হারবারের জেটি থেকে যে সমস্ত যাত্রীরা গঙ্গাসাগর যাওয়ার জন্য এই শিপে টিকিট করছেন তাদের টিকিটে কিন্তু কোনো রকম কমপ্লিমেন্টারি ফুড কিন্তু ইনক্লুড নেই। যেটা কলকাতা থেকে আসার সময় যেটা আমাদের টিকিটে ইনক্লুড থাকছে এখানে কিন্তু সেটা ইনক্লুডেড নয়। এইখান থেকে কিন্তু এসি ভেন্ট রয়েছে, এখানে এসি চলছে আর লোয়ার ডেকে আবার ফ্যানের বন্দোবস্ত রয়েছে। যদি কখনো এসি খারাপ হয়ে যায় ভেন্টিলেশনের জন্য এই ফ্যানগুলো রাখা রয়েছে। ফিল আপ হয়ে গেছে লোয়ার ডেক একদম ফুল এবং লোয়ার ডেকে কিন্তু মিউজিক সিস্টেমও চলছে। এখানে এক দাদা ভাইয়ের কাছ থেকে আমি পারমিশন নিয়ে ওনার ফুড ট্রেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ডায়মন্ড হারবার থেকে যারা উঠেছে তাদের জন্য ফুড ট্রেতে যেটা রয়েছে টিফিন হিসাবে সেখানে 4টে লুচি দিয়েছে আর ভিতরে একটা আলু দিয়ে একটা তরকারি দিয়েছে, ওপাশে একটা ছোট মাজার প্যাকেট আর এদিকে সিঙ্গারা আর 2টো মিষ্টি। শিপের আপার ডেকে এই ওপেন স্পেসে যে সমস্ত যাত্রীরা রয়েছে তারা অনেকেই কিন্তু টিফিন বুক করেছেন ডায়মন্ড থেকে যারা উঠেছে। তো এখানে এক যাত্রী বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম যে এগুলোর প্রাইস কত করে পড়েছে এই বক্সটা যে আপনাদের দেখালাম। তো উনি বললেন উনি 3 জন যাচ্ছেন, 3 জনের জন্য উনি 500 টাকা পে করেছেন আলাদা করে
রয়েছে, যেরকম একবার চা ওরা আপনাকে কমপ্লিমেন্টারি দেবে, তারপরে যদি আপনাদের চা খাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে 10 টাকা করে দিয়ে 1 কাপ চা কিনতে হবে। তো এখানে এখন আবার একটা চায়ের কাপ নিলাম, তবে চায়ের কাপের সাইজ এদের আর বাড়ে না, এরকম ছোট কাপে 10 টাকার চা। এই মুহূর্তে আমরা ক্রস করছি ঘোড়ামারা আইল্যান্ড। এই যে আইল্যান্ডটা আপনাদের দেখাচ্ছি এখন, এই যে সাইডের জায়গাগুলো আপনারা দেখুন, যে রিভার ব্যাংকের একদম তীরগুলো দেখুন, আপনাদের দেখাচ্ছি যে পুরো ভাঙনের সম্মুখীন যে কিভাবে ভেঙে ভেঙে গেছে। এই ঘোড়ামারা আইল্যান্ডে একটা সময় কিন্তু প্রচুর মানুষ বাস করত, এখন দেখুন মানুষের চিহ্ন মেলা ভার, এবং একটা দুটো বাড়ি আপনার চোখে পড়বে, কারণ প্রত্যেকবার ঘূর্ণিঝড়ের সময় এই ঘোড়ামারা আইল্যান্ড কিন্তু মানে কিছু কিছু করে ভেঙে বেরিয়ে যায়। এই ঘোড়ামারা আইল্যান্ডের আয়তন হচ্ছে 60 স্কয়ার বর্গ কিলোমিটার, এবং যেটা কলকাতা থেকে 92 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সুন্দরবন ডেল্টা এরিয়ার মধ্যেই এটা পড়ছে এবং জেলা দক্ষিণ 24 পরগনা। বারোটা বেজে 47, 2 মিনিট লাগলো জেটিতে লাগাতে। মোটামুটি 12:45 কচুবেড়িয়া জেটিতে আমরা আজকে পৌঁছে যাই। 7:30টায় কলকাতা থেকে রওনা দিয়েছিলাম, কলকাতার আউটরাম ঘাট থেকে। তো 5 ঘন্টা 15 মিনিট মতো টাইম লাগলো কচুবেড়িয়াতে আসতে। যারা ট্রেন পথে আসছেন, এভাবে সরাসরি কলকাতা থেকে ক্রুজে আসছেন না, তারা কাকদ্বীপ নেমে লট নাম্বার 8 থেকে ভেসেল ধরে এই কচুবেড়িয়া জেটিতে আসতে পারে। এই শিপে করে এই গঙ্গাসাগরের পূর্ণভূমিতে এসে পৌঁছালাম। এখন কপিল মুনির আশ্রম যাওয়া পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ হবে, প্লিজ ভিডিও ছেড়ে কেউ যাবেন না। তো চলুন এখন সামনের দিকে এগোই। এখানে কচুবেড়িয়া, এটা হচ্ছে বাস স্ট্যান্ড রয়েছে, এখানে এরকম বাস রয়েছে, আপনারা চাইলে এই বাসগুলোতে করে কপিল মুনির আশ্রমের যে বাস স্ট্যান্ড সেই অবধি পৌঁছাতে পারেন। আর না হলে এখানে এরকম অটো পাওয়া যায়, অটো চাইলে আপনারা রিজার্ভ করতে পারেন, চাইলে আপনারা শেয়ারে করতে পারেন। তো আমি যাদের সঙ্গে অটো যাচ্ছি ওনারা ঘুরতেই ছিলেন, তো একেবারে মানে ছোট বন্ধু বানিয়ে ঢুকে পড়েছি, মানে এখন খেয়ে ফেলে দিলেও আর নামবো না। তো আমরা এখন এই অটোটায় করেই যাচ্ছি। তো এই অটোগুলো কপিল মুনির আশ্রমের ওখানে অবধি নামাবে, এগুলো 50 টাকা করে নেবে, একবারে পৌঁছে যাবে। যে বাস স্ট্যান্ড রয়েছে এইটা হচ্ছে সেই সাগর বাস স্ট্যান্ড এটাকে বলা হয়, এবং যে অটোতে আমরা এলাম সেই অটো কিন্তু এই সাগর বাস স্ট্যান্ডেই নামাবে। এরপর এখান থেকে আপনার মেইন আশ্রমের জায়গাটা 1 কিলোমিটারের আশপাশে আছে, চাইলে আপনারা হেঁটে চলে যেতে পারেন, না হলে এখানে টোটোর বন্দোবস্ত আছে, টোটো শেয়ারেবল রয়েছে, রিজার্ভ রয়েছে, টোটো করে আপনারা যেতে পারেন। এসে পৌঁছে গেলাম সাগরের পূর্ণভূমি কপিল মুনির আশ্রমে, আর আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকেও নিয়ে এলাম এই সাগরের পূর্ণভূমিতে। কপিল মুনির আশ্রম আমি সাগরের বাস স্ট্যান্ড থেকে হেঁটেই চলে এসেছি, সুতরাং এটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আপনারা হেঁটে আসতে পারেন যদি সাথে বয়স্ক মানুষ বা বাচ্চারা না থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সেগুলো জানাবেন, এবং অবশ্যই আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সাগর থেকে আগামী পর্বে আপনাদেরকে দেখাবো যে সাগরে এসে আপনারা কোন কোন জায়গাগুলোতে থাকার জন্য মানে নাইট স্টে যারা করবেন তারা কোথায় রুম নিতে পারেন, এবং কোথায় কোন রুমটা অবস্থিত, মানে কপিল মুনির আশ্রম থেকে সেগুলোর ডিস্টেন্স কেমন কি, সেইগুলো সব ডিটেলস থাকবে আমার আগামী ভিডিওতে। সো স্টে টিউনড উইথ ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি। এই ভিডিওতে আমি এখান থেকেই আজকের মতো বিদায় নেব। দেখা হবে খুব শিগগিরই আগামী পর্বে।